নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো কবিতা সিংহের লেখা একটি অন্যতম কবিতা বৃক্ষ। আমরা জানি যে কবিতা সিংহ, যিনি ৫-এর দশকে মূলত স্বামী এবং অন্যান্যদের প্রেরণায় কবিতা আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন, যার কবিতায় এক গভীর আত্মপ্রত্যয়, এক গভীর আত্ম অন্বেষণ বারবার আমরা খুঁজে পাই। তার লেখা বৃক্ষ কবিতার মধ্যেও আমরা সেই সুগভীর প্রত্যয়, জীবন সম্পর্কে আশাবাদ, সেই গভীর আত্ম অন্বেষণ, নিজেকে জানা, সেই দিকটাই কিন্তু প্রকাশিত হতে দেখি। এই যে বৃক্ষ কবিতা, এই কবিতার মধ্যে আসলে যেটা আছে তা হচ্ছে আমাদের এই জীবনটাকে, সেটা নারী হোক পুরুষ হোক, যে যেমন দৃষ্টিকোণ থেকে দেখবে, আসলে মানব জীবন, এই মানব জীবনটার সঙ্গে বৃক্ষের এক অদ্ভুত সাদৃশ্য দেখিয়েছেন লেখিকা। গাছের মতো বড় প্রত্যয় আমাদের জীবনে আর কিচ্ছু হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর যে মর্ত্যপ্রীতির প্রকাশ, তিনি কখনো তাঁর চিহ্নপত্রের চিঠিতে, কখনো বা তাঁর বসুন্ধরার মতো কবিতায় আমাদেরকে জানিয়েছেন। সেখানে বারবার একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করব, যেটা হলো যে এই পৃথিবীতে প্রথমে বৃক্ষই, গাছই জন্ম নিয়েছিল। প্রথম প্রাণ সে, সূর্যের আলোয় সে নিজেকে মেলে ধরেছিল। এবং রবীন্দ্রনাথ বারবার বলতেন যে গাছের মূল সুরগুলো আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে রয়েছে। তার ছোট গল্পে বলাই চরিত্রের মধ্যে আমরা সেই দিকটাকে লক্ষ্য করেছিলাম। গাছপালার মূল সুরগুলো কেমন করে নিজের মধ্যে অনুরণিত হতে দেখত বলাই। কবিতা সিংহ তার বৃক্ষ কবিতার মধ্যে সেই গাছপালাকে, সেই বৃক্ষকে তিনি জীবনের প্রতীক হিসাবে, রূপক হিসাবে দেখতে চাইছেন। গাছপালার মধ্যে, বৃক্ষের মধ্যে এক গভীর প্রত্যয়কে সন্ধান করছেন। অর্থাৎ আমাদের জীবনে গাছের মতো বা বৃক্ষের মতো বড় প্রত্যয় আর কিছু হতে পারে না। বৃক্ষের মতোই তো আমাদের জীবনটা, আমাদের জীবনটা হওয়া উচিত বৃক্ষের মতোই। বৃক্ষ আমাদেরকে শেখায় কেমন করে বাঁচতে হয়, কেমন করে নিজেকে মেলে ধরতে হয়, প্রতিকূল পরিবেশে কেমন করে আবার নিজের মধ্যে নিজেকে সন্ধান করতে হয়। আমরা তো জানি বীজ থেকে একটি গাছ ধীরে ধীরে অঙ্কুরিত হয়, বিকশিত হয়, পত্র পুষ্প তাতে দেখা দেয়। আবার সে যখন শীতকাল আসে, পাতা ঝরে যায়, মনে হয় ন্যাড়া গাছটা বোধহয় শেষই হয়ে গেল। কিন্তু তখনও কিন্তু তার শেষ পর্ব হয় না। ভেতরে ভেতরে সে তার শেকড়ে মাটি থেকে রসদ সংগ্রহ করে, তখন ভেতরমুখী হয়, অন্তর্মুখী হয়। শেকড়ের মধ্যে যা মাটি থেকে রসদ সংগ্রহ করে, সেই শেকড়ের মধ্যে তখন তার প্রাণটা যেন নিজেকে কিছুদিনের জন্য একটা গুপ্ত আত্মগোপন করে রাখবার চেষ্টা করে। তারপর আবার তো বসন্ত আসে, আবার ফুলে ফলে নিজেকে সমৃদ্ধ করে। এই যে গাছ, সেই প্রকৃতি রাজ্যের আলো বাতাসে নিজেকে মেলে ধরে, তার ফুল ফোটে, বীজ ছড়িয়ে পড়ে, নিজেকে নতুন নতুন সম্ভাবনায় যেন সে এই বিশ্ব প্রকৃতির উদার মুক্ত প্রকৃতির মাঝে যেন নিজেকে মেলে ধরে। আবার সে কখনো কখনো তাকে প্রতিকূল সময়ের প্রেক্ষাপটে অন্তর্মুখী হতে হয়, সময়ের প্রেক্ষাপটে তাকে নিজেকে গুছিয়ে নিতে হয়, আবার তাকে বিকশিত হতে হয়। এই যে গাছ আমাদেরকে শেখায় কেমন করে বাঁচতে হয়, কেমন করে নিজেকে বিকশিত করতে হয়, আবার প্রয়োজনে কঠিন প্রতিকূল সময়ে অন্তর্মুখী হয়ে ভেতরে ভেতরে আবার বিকশিত হবার জন্য প্রস্তুতি নিতে হয়। এই যে গাছ একটা চিরন্তন, যে গাছ সেই আবহমান কাল ধরে এই প্রকৃতি রাজ্যে রয়েছে, সেই গাছ, সেই বৃক্ষ, সে তো আসলে মানব জীবনের কাছে একটা বড় প্রত্যয়ের মতো। মানুষ যদি বাঁচতে চায়, মানুষ যদি প্রতিকূলতার মধ্যেও নিজের জীবন সম্পর্কে একটা আশাবাদকে জাগিয়ে রাখতে চায়, তবে তার পক্ষে বেঁচে থাকার সবথেকে শাশ্বত যে প্রত্যয় হতে পারে, সে কিন্তু বৃক্ষ। বৃক্ষকে দেখে তার শেখা উচিত। আর মানব জীবনটাও তো বৃক্ষের মতোই। আমরা একটু কবিতাটা আগে একটু পড়ে নিই, তারপরে বাকি ব্যাখ্যায় আসব। কবিতা সিংহ বলছেন বৃক্ষ কবিতায় যে বারবার বৃক্ষই কেবল, বৃক্ষই আমার কাছে ফিরে ফিরে আসে প্রত্যয়ের মতো। এমন প্রত্যয় আজ আর বৃক্ষ শাখা ভিন্ন কোথা রাখি,
বৃক্ষই আমার সব, আমার সাবেকি। আমার জন্মের মধ্যে রয়ে গেছে তরুর ইশারা। বীজ থেকে ক্রমে আমি হাড়ে মাংসে শনিতে মজ্জায় চোখে কানে সঞ্চারিত হই। আমি যাই পত্রগুচ্ছের দিকে, ফুলেও পাপড়িতে যাই, বহিরঙ্গে আকাশে বাতাসে, তারপর বীজ ওড়ে। আমার নিজের বীজ বাতাসে বাতাসে আমার কথারা যায়, আমি যাই, ইচ্ছাগুলি যায়, সব যায় দিকে ও বিদিকে। আর তার ওপর আমি ফিরে আসি, নিজেকে সংবৃত করি, সংকুচিত একেলা একাকী বৃক্ষেরই দৃষ্টান্তে ফিরে আসি। বৃক্ষেরই দৃষ্টান্তে হই একা, বহিরঙ্গ ছেড়ে ফিরি অন্তরঙ্গে, গূঢ় মৃত্তিকায়। বৃক্ষ থেকে শিখে নিই বাহিরে ভিতরে এইসব মনোরম মনোময় অন্তরঙ্গময় প্রাণময় বাঁচা। এই যে এইসব মনোময় অঙ্গময় প্রাণময় বাঁচা, অঙ্গময়, ওটা অঙ্গময় প্রাণময় বাঁচা। এই যে কবিতাটা বৃক্ষ, এখানে আমরা দেখলাম যে বৃক্ষ কবির কাছে, আমার কাছে সাবেকি। কবি বলছেন বৃক্ষ আমার কাছে বারবার, বৃক্ষই আমার কাছে ফিরে ফিরে আসে প্রত্যয়ের মতো। অর্থাৎ বৃক্ষ আমার কাছে একটা প্রত্যয় মানে একটা আশা, প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকার জন্য একটা আশা, একটা গভীর বিশ্বাস হচ্ছে বৃক্ষ। কারণ বৃক্ষের মধ্যে সেই আশাবাদ আছে। তিনি বলছেন বৃক্ষ আমার কাছে সব, আমার সাবেকি, আমার কাছে চিরকালের। সত্যি তো, বৃক্ষ সেই আবহমান কাল ধরে আছে। বৃক্ষ আছে শুধু নয়, আমাদের মানব জীবনের কাছে শাশ্বত সাবেকি, সেই গভীর প্রত্যয়ের মতো। কারণ কবি বলছেন এই যে বৃক্ষ, সে যেমন অঙ্কুর থেকে বিকশিত হয়, তাতে ফল ফুল ধরে, বীজ উড়ে যায়। এগুলো আসলে কি না, আমরাও তো মায়ের গর্ভে জন্ম নিই, ভ্রূণ থেকে আমাদেরও বিকশিত হই, আমরাও আমাদের হাত পা নাক চোখ বিকশিত হয়, জন্ম নিই, ধীরে ধীরে বেড়ে উঠি। এই যে বেড়ে ওঠা, তারপর গাছের ফুল থেকে বীজ ছড়িয়ে পড়া, এগুলো তো সবই আসলে আমাদের স্বপ্নগুলোকে দেখায়। আমরাও তো গাছের মতো স্বপ্ন দেখি। গাছেরা যেমন ফুল ফোটায়, সেখান থেকে বীজ ছড়িয়ে পড়ে, আমরাও তো আমাদের স্বপ্নগুলোকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে চাই। আমরা মানুষ, আমরাও তো স্বপ্ন দেখি, বিকশিত হতে চাই। গাছের মতোই আমরাও তো এই প্রকৃতি রাজ্যে, এই বিশ্ব সংসারে, উদার প্রকৃতির মাঝে নিজেদেরকে আরও বিকশিত করতে চাই, নিজেদের স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে চাই। আবার কখনো কখনো গাছ যেমন ফিরে আসে ভেতরে। যখন কবিতা সিংহ বলছেন নিজেকে সংবৃত করি, সংকুচিত একেলা একাকী, বৃক্ষেরই দৃষ্টান্তে ফিরে আসি, বৃক্ষের দৃষ্টান্তে হই একা। আবার কখনো কখনো তো আমরাও মানুষেরাও একা হয়ে যাই। গাছ যেমন যখন শীতে তার পাতা ঝরে যায়, সে যেমন শেকড়ের মধ্যে নিজের রসদ সন্ধান করে মাটি থেকে, সেখানেই তার প্রাণভোমরা তখন বলা যেতে পারে বেঁচে থাকে, বলা যেতে পারে সঞ্চয় করে আবার জেগে ওঠার শক্তিটাকে। একইভাবে আমরাও তো কখনো কখনো একলা হয়ে পড়ি, আমাদের আশেপাশে কাউকে পায় না, তখন তো আমাদেরকেও অন্তর্মুখী হতে হয়। হ্যাঁ, হতে হয় তো। আমাদের গুরুরা আমাদের তো বলেন যে বাইরে যখন প্রতিকূলতা, তখন একটু অন্তর্মুখী হও, একটু ভেতরের দিকে তাকাও। খুশি বা আনন্দ সবটাই আসলে ভেতরের, বাইরের জগতে নেই। ভেতরে নিজের অন্তর্মুখী হও, নিজেকে জানো, নিজের মধ্যে সন্ধান করো সুখটাকে, খুশিটাকে, নিজের মধ্যে ডুব দাও। এখানেও দেখা যাচ্ছে যে গাছ যেমন যখন বাইরে সে নিজেকে বিকশিত আর করতে পারে না, সেই প্রতিকূল সময়ে সে তো অন্তর্মুখী হয়, সে তো ভেতরে শিকড়ে মাটির মধ্য থেকে প্রাণ সঞ্চয় করে, রসদ সংগ্রহ করে, নিজেকে গুছিয়ে নেয়। আমাদেরকেও তো কখনো কখনো একা হয়ে পড়তে হয়, তখন তো সেই প্রতিকূল পরিবেশে আমাদেরকেও তো ভেতরমুখী হতে হয়, নিজেকে জানতে হয়, নিজের মধ্যে ডুব দিতে হয়। সেটাই তো আমাদের কাছে সেই মুহূর্তে বেঁচে থাকার রসদ। তারপর হয়তো আবার এই প্রতিকূলতার মেঘ কেটে যায়, আবার আমরা বসন্তের আনন্দে সামিল হই, ফুলে বলা যেতে পারে ফলে আবার নিজেকে বিকশিত করি। এই যে গাছ, সে একা, কিন্তু তার বেঁচে থাকার রসদের অভাব হয় না। গাছ প্রকৃতি রাজ্যে একা হয়েও যেন মনের আনন্দে প্রকৃতির হাওয়া বাতাস আলোর সঙ্গে সে তাল মেলায়, সকলেই তার বন্ধু। আমরা মানুষেরাও তো একা, সকলের মধ্যে থেকেও আমরা একা, কিন্তু তা বলে কি আমরা বাঁচব না? আমরা আমাদের মতো করে বাঁচব। গাছ যেমন একলা দাঁড়িয়েও
সে তেমন করে বাঁচতে পারে নিজের আনন্দে, এবং যখন তার সত্যি একা মনে হয়, সময় যখন তার প্রতিকূল হয়, সে যেমন নিজের মধ্যে ডুব দেয়, আমাদেরকেও সেইভাবে বাঁচতে হবে। নিজেকে নিজের মধ্যে ডুব দিয়ে প্রতিকূল সময়ের মোকাবিলা করতে হবে, আবার শক্তি সঞ্চয় করে আমাদেরকেও বেরিয়ে আসতে হবে। এই যে গাছ, তার যে জীবন ধর্ম, সেই জীবন ধর্ম আসলে আমাদেরকে জীবন সম্পর্কে একটা গভীর প্রত্যয়ে দাঁড় করিয়ে দেয়। আমরাও শিখে নিতে পারি কেমন করে জীবনে বাঁচতে হয়। শুধু নারী নয়, পুরুষের ক্ষেত্রেও, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বেঁচে থাকার ধর্মটা কেমন হবে, কিভাবে বাঁচতে হয়, জীবন সম্পর্কে কোন প্রত্যয় নিয়ে বাঁচতে হয়। বৃক্ষকে দেখলে, গাছের দিকে তাকালে আমরা বুঝতে পারি এই রকম একটা জীবন ধর্ম আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। এটাকে বারবার স্মরণ করতে হবে, ভেঙে পড়লে চলবে না। গাছের মতো হও, একা কিন্তু আনন্দময় বাঁচা, একা প্রতিকূলতা অন্তর্মুখী হও, আবার শক্তি সঞ্চয় করে নিজেকে ফুলে ফলে বিকশিত করো। বৃক্ষ কবিতার এই মোটামুটি বিষয়বস্তু বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে আজকের আলোচনা এখানেই সমাপ্ত, এবং সকলকে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই।